সমস্ত আলাপ আলোচনা শেষ হবে আগামীকালকে 31শে জুলাইয়ের মধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা যাবে, কিন্তু আজকে তেমন অগ্রগতি হলো না। আমরা অবশ্য ঐক্য কমিশনে যে সমস্ত প্রস্তাব দিয়েছে প্রায় সকল প্রস্তাবের সহযোগিতা এবং নিজেরাই এগিয়ে এসে অনেক বিষয়ে ঐক্যমত্য হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আজকে যে বিষয়টি আলাপ হয়েছে নারী আসনের বিষয়ে, এখানে আমি কারো নাম নেব না, অনেক দলের অনেক বিষয়ে একটু তাদের রিজার্ভেশন আছে, সেই জন্য ঐক্য কমিশন এই বিষয়টা এখনও কনক্লুড করতে পারেনি। আমি অন্যান্য বিষয়ে কথা বলি, যেহেতু আগামীকালকে একটি দিন আছে, এখনও আশা করছি তারা ঐক্যমত্য হতে পারবে না। আমি এখন সরাসরি কিছু বিষয়ে এতদিন যে পরিসংখ্যানটা আমি দিয়েছি তার মধ্যে কিছু সংশোধনী আছে বলি, আপনারা একটু আজকে মনোযোগ দিয়ে জিনিসগুলো রেকর্ড করবেন। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হওয়ার আগে 6টি বড় সংস্কার কমিশন হয়েছে, তারা প্রথমেই সেই 6টা সংস্কার কমিশন ঘোষণা দিয়েছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং সংস্কার কমিশন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথেও আলাপ করেছে, রাজনৈতিক দলসমূহের প্রস্তাবসমূহ তারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের সেই প্রস্তাব সমস্তগুলো বিবেচনা করে নিজস্ব একটা রিপোর্ট সংস্কার কমিশনগুলো 6টা কমিশন সমস্ত সুপারিশগুলো পরীক্ষা নিরীক্ষা করে দফাওয়ারি সমস্ত ডিটেল সুপারিশের উপর আমরা তাদের কাছে আমাদের আবার মতামত প্রদান করেছি। কিন্তু সংস্কার কমিশন একটা স্প্রেডশিট নামে 5টা সংস্কার কমিশনের জন্য কিছু মৌলিক সংস্কার নাম দিয়ে ওনারা 166টি প্রস্তাব সম্বলিত স্প্রেডশিট দিয়েছিল 5টা সংস্কার কমিশনের, পুলিশ বাদে। আমরা সেই স্প্রেডশিটে মনোযোগ দেইনি, কারণ সেখানে বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার একটা সুযোগ ছিল। আমরা সেটা ইগনোর করে পূর্ণাঙ্গ রিপোর্টের উপরে আমরা দফাওয়ারি আমাদের প্রস্তাবের তাদের মতামতের বিপরীতে, সুপারিশের বিপরীতে আমরা কোনটাতে একমত, কোনটাতে দ্বিমত, কোনটাতে আংশিক একমত, কোনটাতে বিভিন্ন মন্তব্য সহ ভিন্ন মত দিয়েছি, এটা আমরা উল্লেখ করেছি। আমি এতদিন আপনাদের সামনে দফাগুলো পূর্ণাঙ্গভাবে গুণে না দেখে বলেছিলাম 7 শতাধিক সুপারিশ এই 6টা কমিশনে ছিল, তার মধ্যে আমরা 650টিরও অধিক সুপারিশে একমত পোষণ করেছি, বাকিগুলো আমরা মতামত সহ বিভিন্নভাবে ভিন্ন মতামত দিয়েছি, এটা আংশিক মতামত সহ আছে। কিন্তু আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার করতে চাই, 6টা সংস্কার কমিশনের প্রত্যেকটাই, আজকে একটু মনোযোগ দিয়ে এটা নোট করবেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ছিল 131টি, দুদকের সুপারিশ ছিল 47টি, প্রশাসনের সুপারিশ ছিল 208, বিচার বিভাগের সুপারিশগুলো বিক্ষিপ্তভাবে ছিল, আমরা গুণে টুনে ঠিকমতো করে দেখেছি, 89টি মেজর সুপারিশ আছে গুরুত্বপূর্ণ। নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত 243, পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টের তাদের সুপারিশ ছিল 108টি। 6টা কি বললাম? দুদক, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, পুলিশ সংস্কার, সংবিধান, সবগুলোর সুপারিশ টোটাল করলে দাঁড়ায় 826টি সুপারিশ এই সংস্কার কমিশন, 6টা সংস্কার কমিশন ইন টোটাল দিয়েছে। তার মধ্যে আমরা এগ্রিড হয়েছি, আপনারা দফাওয়ারি দেখবেন, যোগফল দিবেন, তারপর আমাদেরকে জানাতে পারেন। দুদকের 47টি সুপারিশের মধ্যে আমরা 46টিতে একমত হয়েছি, তবে এখানে কয়েকটি কথা আছে। 29 নম্বর সুপারিশে একটা সেকশন 309 অফ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, খুব সম্ভবত এটা একটা সংশোধনের প্রস্তাব করা হয়েছিল, যাতে করে দুদক যে কোনো ব্যক্তির ইনকাম ট্যাক্সের ফাইল চাহিদা মাত্র দিতে পারে। এখানে বর্তমান বিধান হচ্ছে আদালতের মাধ্যমে চাইতে হবে, তারপরে এনবিআর সেই ফাইল দিবে। সেই বিধানটা আমরা বহাল রাখতে বলেছি, কারণ নাহলে ফ্লাড গেটের মতো হয়ে যাবে, এটা মিসইউজ হতে পারে। অন্যান্যগুলো কয়েকটা বিষয় আছে এখানে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি,
যেমন কিছু আছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে এগ্রিমেন্ট করার কথা, চুক্তি করার কথা, আন্ডারস্ট্যান্ডিং মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা ইত্যাদি তারা বলেছে, যেগুলো আসলে জাতীয় সংসদের আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্ত ইন্টারন্যাশনাল MOU বা ট্রিটিগুলো হওয়া দরকার। একটা সংস্থা চাইলে সেটা করতে পারে। সেই সমস্ত মতামত দিয়ে আমরা একমত হয়েছি। এগুলো হচ্ছে মতামত সহ আমরা এগ্রিড হয়েছি। যেমন স্থায়ী প্রসিকিউশন সার্ভিসের তারা কথা বলেছে, কিন্তু দুদকের যদি স্থায়ী প্রসিকিউশন সার্ভিস হয়, আমরা বলেছি এটা পরীক্ষামূলকভাবে শুরু করা যায়। যদি প্রসিকিউশন সার্ভিস পার্মানেন্ট হয়ে যায়, তাদেরকে যদি সরানোর বা প্রত্যাহারের কোনো ব্যবস্থা না থাকে, কি হবে সেটা আপনারা নিজেরা বুঝে নেন। কারণ আমরা মনে করি দুদকের জবাবদিহিতা, দুদকের ট্রান্সপারেন্সি এখনো পর্যন্ত এস্টাবলিশড হয় নাই। এই দুদককে অনেক বেশি ট্রান্সপারেন্ট হতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে। সেই জন্য দুদকের কয়েকটা সুপারিশ আছে, অত্যন্ত যুগান্তকারী সুপারিশ করেছে। দুদকের রিপোর্টগুলো আপনারা খুললে দেখবেন, পৃষ্ঠা 14, 15, 16-তে তাদের সুপারিশ নম্বর 16, 17, 18 বাছাই কমিটি সংক্রান্ত। ওরা বলেছে যাচাই বাছাই কমিটি, মানে জাবাক, এইভাবে তারা শর্ট নেম করেছে। এই জাবাকের যে রিকমেন্ডেশনসগুলো, এটা অত্যন্ত ভালো রিকমেন্ডেশন, কিন্তু ওখানেও কিছু আছে যে প্রতি 6 মাস অন্তর অন্তর তাদেরকে প্রতিবেদন দিতে হবে এবং সেটার উপর শুনানি হবে। আমরা এখানে কিছু মতামত দিয়েছি যে প্রতিবেদন দেয়া 6 মাস অন্তর অন্তর, তাহলে দুদককে আর কাজ করতে হবে না, এটা 1 বছর পর পর হলে ভালো হয়। এবং সেই শুনানির ক্ষেত্রে অনুসন্ধানের অধীন যে সমস্ত মামলা, সেগুলো শুনানি করলে একটু আইনানুগভাবে অসুবিধা আছে। এই সমস্ত মতামত আমরা দিয়েছি। প্রশাসনের 208টি সুপারিশের ক্ষেত্রে আমরা 187টাতে সম্পূর্ণ একমত, এবং 5টা ভিন্ন মত, 5টা আংশিক একমত, 11টাতে একমত হতে পারিনি আমরা। কারণ ওখানে প্রদেশ সৃষ্টি সহ বিভিন্ন বিভাগের কিছু কথা আছে যেগুলো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে এগুলোর কোনো অক্ষমতা কখনো সৃষ্টি হবে না। সেই জন্য এগুলো কিছু কিছু রিপিটেশনও ছিল প্রস্তাবগুলোর মধ্যে। সেই প্রশাসন সংস্কার বিষয়ক যে কমিশন, তাদের রিপোর্টটা খুব একটা রিচ ছিল বলে আমার মনে হয়নি, এবং এখানে কিছু কিছু বিষয় সাংঘর্ষিক আছে। যাই হোক, সেই বিষয়ে আমি ডিটেল যাব না। অ্যাপিলেট ডিভিশনের একটা জাজমেন্টের বিপরীতেও তাদের একটা সুপারিশ আছে, সেটা আমরা বলেছি অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টটা আপেল রাখা উচিত। বিচার বিভাগের বললাম 28টা অধ্যায়ে 89টি গুরুত্বপূর্ণ সুপারিশ তারা দিয়েছে। তার মধ্যে আমরা সরাসরি একমত হয়েছি 62টি, এবং 9টাতে আংশিক একমত, 18টা ভিন্ন মত মন্তব্য সহ, মানে আমাদের অন্য সুপারিশ আছে। বলা যায় এখানে 100% একমত। এখানে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ সহ হাইকোর্টের স্থায়ী বেঞ্চ করা সহ বাইরে বিভাগীয় পর্যায়ে আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আরও পরীক্ষা নিরীক্ষা করা দরকার। আমরা এখানে ঐকমত্য কমিশনে একমত হয়েছি, বলেছি এগুলো জুডিশিয়ারির সাথে একটু আলাপ আলোচনার মধ্য দিয়ে বাস্তবায়ন করার দরকার। আদারওয়াইজ আগের এক্সপিরিয়েন্স হচ্ছে যেগুলো আবার চ্যালেঞ্জ হবে, রিট হবে, কনস্টিটিউশনালিটি নিয়ে প্রশ্ন আসবে, পরে আগের মতো এটা আল্ট্রাভায়ার্স ডিক্লেয়ার হতে পারে। এই সমস্ত রিজার্ভেশন দিয়েছি। তবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রশ্নে আমরা 100% একমত, এবং সে বিষয়ে আমাদের নিজস্ব বহু প্রপোজাল আছে। এখন আসি পুলিশ সংস্কার কমিশনে। পুলিশ সংস্কার কমিশনের যে 15টা অধ্যায়ে মোট 108টা সুপারিশ আমরা পেয়েছি। আজকেও আমরা গুণে দেখেছি, কিন্তু এখানে এই সুপারিশের বাইরে একটা সুপারিশ ছিল, যেটা এখানে জাতীয় ঐকমত্য কমিশনে আমরা একমত হয়েছি সবাই মিলে। সেটা হচ্ছে স্বাধীন পুলিশ কমিশন গঠন, যেখানে পুলিশ বিভাগের কর্মচারীরাও এবং বাইরে জনগণও দরখাস্ত দিতে পারবে, বিভিন্ন রকম অভিযোগ দিতে পারবে, তদন্ত করবে। সেটার কমিশন কিভাবে গঠিত হবে সব কিছু বিধৃত আছে। তাদের টার্মস অফ রেফারেন্স, কার্যপরিধি, মানে পাওয়ার ফাংশন কী হবে সেটা ওখানে আইনে উল্লেখ থাকবে, এবং সেটা একটা জনগণের জন্য এবং পুলিশ বিভাগ কর্মরত ব্যক্তিদের জন্য একটা অপশন থাকবে সেখানে ন্যায় বিচার পাওয়ার, এবং জনগণের একটা জায়গা থাকবে পুলিশের প্রত্যাশিত যে সমস্ত জায়গা অভিযোগ করার জন্য আছে তার বাইরে। এবং তাদের পাওয়ার ফাংশন যখন আইনের মাধ্যমে গঠিত হবে, প্রণীত হবে, তখন আপনারা হয়তো দেখবেন যে একটা সুবিধাজনক একটা অপশন হলো বিচার প্রাপ্তির ক্ষেত্রে অথবা অভিযোগ প্রদানের ক্ষেত্রে। এনিওয়ে, এখানে পুলিশের এই সংস্কারগুলোর মধ্যে যে সমস্ত সুপারিশগুলো ছিল আছে, সেগুলোতে বিভিন্ন আইন কানুন, বিধি বিধান, প্রচলিত নিয়ম কানুন, এগুলোর কিছু সংশোধনী, পরিবর্তন, পরিমার্জনের কথা বলা আছে, যার জন্য সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের বক্তব্য হচ্ছে যে যার জন্য আমরা এটা ডিটেইল আলাপের জন্য এখানে এই ফোরামে আনিনি, শুধু স্বাধীন পুলিশ কমিশন গঠনের ক্ষেত্রটা এনেছেন। এখন আমাদের মতামত প্রায় তাই,
যে এগুলো অনেকটা সংশোধনের মাধ্যমে, অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা আইন কানুন না থাকলে রুলসগুলো ডিপার্টমেন্টালি এবং নির্বাহী আদেশের মধ্য দিয়ে এগুলো সব সমাধান করা সম্ভব। সেখানে আছে পুলিশ বিভাগের বিভিন্ন আইন কানুনের সংশোধন, উন্নয়ন এবং পুলিশের জবাবদিহিতা, দুর্নীতি প্রতিরোধ, প্রশিক্ষণ ইত্যাদি এগুলোর বিষয়ে। এগুলো আমরা সবগুলোতে একমত হয়েছি। একমত মানে 108 পরে পুলিশ কমিশন গঠন সেটা হইলে 109 হয়ে যাবে। ইনফ্যাক্ট সংবিধান সংক্রান্ত বিষয় আছে যেগুলো আপনারা বেশি শুনতে চাচ্ছেন। এগুলো মূলত সংস্কার বিষয়ক, মানে পুলিশের আভ্যন্তরীণ বিষয়, নিয়ম কানুন, বেতন ভাতা বৃদ্ধি, কোথাও কোথাও আছে যে নিয়ম শৃঙ্খলা, কোথাও কোথাও দুর্নীতি প্রতিরোধ, কোথাও কোথাও বিভিন্ন প্রশিক্ষণ ইত্যাদির কথা এগুলো বলা আছে ইন ডিটেল। আমি এখনো মানে আই ডোন্ট ফাইন্ড এনি রিচ রিকমেন্ডেশন ইন দ্য পুলিশ সংস্কার কমিশনের রিপোর্টে আর কি। হাওয়ার এটা তো এখানেই শেষ না, সেটা পার্লামেন্ট গঠিত হলে জনগণের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব আসতে পারে, সংসদও বিভিন্ন প্রস্তাব আসতে পারে, সেখানে আরও কমিশন গঠনের মধ্য দিয়ে আরও বেশি এনরিচড, আরও বেশি জনমুখী সংস্কার গ্রহণ করা যাবে। এখানেই তো শেষ না সংস্কার তো কন্টিনিউয়াস প্রসেস। উই হোপ দ্যাট আমরা সেটার দিকে যাব। এনিওয়ে, সংবিধানে আসি, যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন। 131টি প্রস্তাব সুপারিশ আমরা সংবিধানের ক্ষেত্রে পেয়েছি এবং সেখানে আপনারা জানেন স্প্রেডশিটে আমরা কোনো মতামত দেই নাই, কারণ ওখানে কিছু বিভ্রান্তি ছিল। তবে স্প্রেডশিটে ছিল সংবিধান সংস্কার সংক্রান্ত রিপোর্টে খুব সম্ভবত 70টা, আমার যতটুকু মনে আছে। এনিওয়ে, এখন 131টার মধ্যে আমরা আমাদের যে লিখিত জবাব তাদেরকে দিয়েছিলাম, মতামত দিয়েছিলাম, তাতে আমি গুণে দেখেছি মোটামুটি আমরা 116টা প্রস্তাবে আমরা 115টা প্রস্তাবে আমরা একমত হয়েছি সরাসরি, এবং বাকি যে সমস্ত প্রস্তাব ছিল, সুপারিশ ছিল, তার মধ্যে আমরা বিভিন্ন মতামত সহ পরামর্শ দিয়েছি। এবং এর বাইরে আপনারা জানেন বর্তমানে যে সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে তার মধ্যে 19টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আলোচনা হচ্ছে এবং সেগুলো সবগুলোই সংবিধান সংশোধন সংক্রান্ত। যদিও কোনোটা বিচার বিভাগের, যদিও কোনোটা অন্যান্য অর্গানাইজেশনের, যদিও কোনোটা নির্বাচন কমিশন সংক্রান্ত, কিন্তু সেটা অ্যামেন্ডমেন্টটা হবে সংবিধানে এসে, সংবিধানের আর্টিকেলগুলো। সুতরাং আমি এটা সংবিধানের অন্তর্ভুক্ত আলোচনার মধ্যেই আমরা রেখেছি। তো সেখানে 19টা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে আমি যদি আপনাদেরকে একটু ডিটেইল করে বলি তাহলে বলবো সংবিধান অনুচ্ছেদ 70 স্থায়ী কমিটির সভাপতিত্ব বিরোধী দলকে দেয়া, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, প্রধান বিচারপতি নিয়োগ, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, সংবিধান সংশোধন সংক্রান্ত বিধান, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি, সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। এখানে নির্বাচন কমিশনটাকে আলাদা করেছি আমি। নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে যেহেতু ঐকমত্য হয়েছে, আমারই প্রস্তাব ছিল। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন, এখতিয়ার ইত্যাদি, সংসদে নারী আসন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংসদ সদস্যদের একাধিক পদে থাকার বিধান, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব। এই বিষয়টি আমাদেরকে লিটারেচার আকারে দেয়া হয়েছিল, সে বিষয়ে আর কোনো আলাপ আলোচনা হয়নি। আগে 3-4 দিন আলোচনা হয়েছিল, প্রাথমিক দিকে কোনো ঐকমত্য আসেনি। মৌলিক অধিকার সম্প্রসারণ বিষয়টাও সম্পূর্ণ আমাদের কাছে এখন যে তালিকা তারা দিয়েছে তার উপরে মতামত দেওয়ার জন্য তারা অনুরোধ করেছে আগামীকালকে সকালের মধ্যে। রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব প্রদান, এই বিষয়টাও এখনো বিস্তারিত আলোচনা হয়নি। আর পুলিশ কমিশন গঠন, এটা সংবিধানের বাইরে, তারা যে 20টা পয়েন্ট দিয়েছিল তার সহ এটা সহ 20টা, বাট এটা সংবিধানের বাইরে আইনে হবে। এনিওয়ে, এখন আমি আপনাদেরকে যদি বলি যে কতটা মৌলিক বিষয় বা তাদের ভাষায় মৌলিক বিষয়, কিন্তু আমার ভাষায় সংবিধানের সমস্ত কিছুই মৌলিক বিষয়। যেখানে হাত দেওয়া হোক সেটা সংবিধান, তো সংবিধানের কোনো কিছু অমৌলিক বলার কোনো সুযোগ নাই। এখানে আপনারা জানেন 2-1টা পয়েন্টে, 2-1টা আলোচ্য বিষয়ে, খুব সামান্য বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছি। কারণ আমরা চেয়েছিলাম 70 অনুচ্ছেদে 4টা বিষয় বাদে বাকি সব উন্মুক্ত থাকুক এমপিদের জন্য। কেউ 3টাতে একমত হয়েছে, কেউ 2টাতে একমত হয়েছে। সেখানে আমরা যুদ্ধ পরিস্থিতি অবস্থায় যাতে সংসদ সদস্যগণ দলের বিপক্ষে না দাঁড়াতে পারে সেটার বিধান রাখতে বলেছি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে অর্থ বিল এবং আস্থা ভোট, এই 4 ক্ষেত্রে।
তো সেখানে এটা কোনো মেজর কোনো ডিফারেন্স ছিল না। আর বাকি সমস্ত বিষয়ে আপনারা শুধু জানেন যে আরেকটা বিষয়ে হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছি, সেটা হলো ওইটাও খুব সামান্য, যে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে সিনিয়র মোস্ট 2 জন হবেন অ্যাপিলেট ডিভিশন, আর না 1 জন হবেন। সেই ক্ষেত্রে সব বিষয়ে একমত হয়ে আমরা ছোট একটা নোট অফ ডিসেন্ট দিয়েছি যে কোনো ক্ষেত্রে আমরা বাংলাদেশে দেখেছি অতীত অভিজ্ঞতায়, যদি ফিক্স করে দেওয়া হয় একদম একজনকে, তখন সেই জন যদি বিতর্কিত হয় তখন বাংলাদেশের জন্য একটা ডিজাস্ট্রাস অবস্থা হবে। সেই জন্য ওই অপশনটা রাখা। ওখানে আমরা একটু নোট অফ দিয়েছি যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমরা 2 জনের বিধানটা রাখবো। এছাড়া বড় কোনো বিষয়ে তেমন কোনো মতানৈক্য হয় নাই। এখন নারী আসন নিয়ে আমি কথা বলি, আর আরেকটা বিষয় আপনাদেরকে আবার রিপিট করব আজকে, সেটা আগে বলি যে বাংলাদেশে যাতে আমাদের অতীত অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতার কারণে আমরা যে বিষয়টার জন্য আজকে এখানে সংস্কারে বসেছি, সারা জাতি উন্মুখ হয়ে বসে আছে, সেটা হচ্ছে বাংলাদেশে যাতে আর কোনো ঋণ স্বৈরাচারের উৎপত্তি না হয়, বাংলাদেশে যাতে আর কোনো ফেসিবাদের উৎপত্তি না হয়। সেটা সাংবিধানিকভাবে হোক, সংসদীয়ভাবে হোক, ব্যক্তি স্বৈরতান্ত্রিক হোক, বা একনায়কতান্ত্রিকতা হোক, ব্যক্তিতান্ত্রিক হোক বা সংসদীয় হোক, যে কোনোভাবে সেটার উদ্ভব যাতে না হয় সেই জন্য আমরা কি করছি সেটা আমাদেরই প্রস্তাব। আমি গত কয়েকদিন আগেও বলেছি, যে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ 10 বছরের বেশি আসীন থাকতে পারবেন না, সেটা যত মেয়াদেই হোক, যতবারই হোক। সেটা আমাদেরই প্রস্তাব, বিএনপির প্রস্তাব, এবং সেটা এখানে সবাই গ্রহণ করেছে, গৃহীত হয়েছে। আমরাই প্রস্তাব করেছি যে নির্বাচন কমিশনকে একটি কার্যকর স্বাধীন একটি সংগঠন হিসাবে, সংস্থা হিসাবে, একটা অর্গান হিসাবে গঠিত করতে হবে, এবং সেই ক্ষেত্রে যাতে নির্বাহী বিভাগের কোনো প্রভাব না থাকে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাই আমাদেরই প্রস্তাব ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং ডেপুটি স্পিকার ফ্রম বিরোধী দল, আর স্পিকার, এবং আরেকজন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অপোজিশন ইন দ্য পার্লামেন্ট। এই 5 সদস্য বিশিষ্ট সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন সিলেকশন কমিটি হবে। তারা নাম আহ্বান করবে, তাদের অধীনে স্পিকারের অফিস, সেক্রেটারিয়েটের একটা ফাংশন, মানে সেক্রেটারিয়াল ফাংশনটা, সাচিবিক দায়িত্বটা পালন করবে। সেই সাচিবিক দায়িত্ব হিসেবে ওখানে একটা বডি থাকবে যারা সারা দেশ থেকে নাম আহ্বান করবে অথবা তাদের কাছে নাম প্রস্তাব করবে। সেগুলোতে আমরা বিধান রেখেছি সমস্ত রাজনৈতিক দল যারা পার্লামেন্টে আছে বা বাইরেও আছে, যারা ইন্ডিপেন্ডেন্ট এমপি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষও ওখানে নাম প্রস্তাব করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে একটা শর্ট লিস্টিং হবে, যারা যোগ্যতর হবে তাদের একটা শর্ট লিস্টিং হয়ে সেটা ওই কমিটিকে দেবে 5 জন। এর বাইরেও 5 জনের কমিটি সর্বময় ক্ষমতার অধিকারী থাকবে যে কোনো ব্যক্তিকে এখানে সিলেকশনের কমিটিতে নিয়ে আসার জন্য, তবে সেটা সর্বসম্মতিক্রমে হবে। এই বিধানটা করা হয়েছে। তাইলে এইভাবে যদি নির্বাচন কমিশন গঠিত হয় তাহলে নির্বাচন কমিশন কখনো মুখাপেক্ষী থাকবে না সরকারের। নির্বাচন কমিশনকে কখনো কারো তাবেদারি করতে হবে না। আর আমরা প্রস্তাব করেছি কেয়ারটেকার সরকার গঠিত হলে, যেটা গঠিত হয়েছে আমি বলবো যে আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে প্রায়, অথবা পার্লামেন্ট যে কোনো সময় স্বাধীন সেই বিধানটাকে বহাল করতে, এই ক্ষেত্রে কেয়ারটেকার সরকারের বিধানকে যাতে কোনো সময় কোনো পার্লামেন্ট সংশোধন করতে না পারে খুব সহজে, সেই জন্য পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা রাষ্ট্রপতির সিগনেচারের আগে গণভোটে দেওয়ার বিধানটা বহাল করার জন্য নতুনভাবে, আগে এটা গণভোটের ভিতরে ছিল না। 142 আর্টিকেলের মধ্যে যে সমস্ত বিধান গণভোটের জন্য আছে সেটা ছিল, যেটা শেখ হাসিনা সরকার উড়িয়ে দিয়েছে, সেটা ছিল প্রস্তাবনা সংবিধানের আর্টিকেল 8, 48, 56 এবং 142। এর বাইরে কোনো আর্টিকেল গণভোটের জন্য ছিল না। আমি এখানে প্রস্তাব করেছি 58 ক এবং ক 2 পরিচ্ছেদ যেন ইনক্লুড করা হয় তত্ত্বাবধায়ক সরকার বিধানাবলী, যাতে এটা কোনো সময় পরিবর্তিত করতে চাইলে সেটা যেন জনগণের কাছে যেতে হয় আবার গণভোটের জন্য। সেটা আমরা করেছি। এটা হলো 3। চতুর্থ আমি বলতে পারি যেটা আমরা স্বৈরতন্ত্রের উদ্ভব হওয়ার জন্য যেটা আমরা আরও একটা সংগঠনকে, অর্গানকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার পক্ষে আছি, সেটা হচ্ছে বিচার বিভাগ। ইনফ্যাক্ট জুডিশিয়ারি যদি প্রকৃতভাবে স্বাধীন হয়, এক্সারসাইজ করে, তাহলে পরে জুডিশিয়ারি হচ্ছে কনস্টিটিউশনের গার্ডিয়ান, ইন্টারপ্রিটার
এবং গণতন্ত্রের রক্ষা কবচ। এখানে যে কোনো আইন যদি পার্লামেন্টে জনবিরুদ্ধে হয়, জনগণের বিপক্ষে যে কোনো রকম অ্যামেন্ডমেন্ট যদি কনস্টিটিউশন আসে, সেটা যাবে সরাসরি সুপ্রিম কোর্টের কাছে, যে কেউ রিড করতে পারবে পাবলিক ইন্টারেস্টে, এবং সেইটা ওইখানে সুপ্রিম কোর্ট তার কনস্টিটিউশনালিটিটা দেখবে, লিগ্যালিটিটা দেখবে, এবং যদি তা পায় যে এটা লিগ্যাল না, কনস্টিটিউশনালিটি নাই, তখন আলটা বায়াস ডিক্লেয়ার করতে পারবে। আর তাছাড়া একটা রক্ষা কবচ হিসেবে সব দেশে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইজ এ মাস্ট, সেটা করার জন্য বলেছি। অন টপ অফ অল, ইউ পিপুল, প্রেস, ফ্রিডম অফ প্রেস, এইটা মানে এটা যে সমস্ত দেশে কমপ্লিট মানে ইন্ডিপেন্ডেন্স অথবা এনশিওর্ড হয়েছে, সেই সমস্ত দেশে গণতন্ত্র সবচেয়ে শক্তিশালী। সেটা তো অলরেডি হয়ে গেছে, মাস হবে। এবং সেই জন্য আমি এটাকে একটা ভাষণে বলেছিলাম যে আমাদের এই প্রেস হবে নট দি ফোর্থ স্টেট, ইট শুড বি ফার্স্ট স্টেট। বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনারাও কাজ করবেন, তাহলে পরে দেখা যায় আমাদের এই সমস্ত প্রস্তাবগুলো যেগুলো কার্যকর হলে, যেটাতে আমরা এগ্রিড হয়েছি, তাহলে বাংলাদেশে আর কখনো কোনোভাবেই এখন একতান্ত্রিকতা, স্বৈরতান্ত্রিকতার উদ্ভব হবে না। এখন নারী আসনের ক্ষেত্রে বলি, আমরা বিএনপির পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি, আমাদের লিখিত প্রস্তাব এবং জাতির সামনেও আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে পরে আমরা নারীর বিদ্যমান আসন যে সংরক্ষিত আসন 50 আছে, সেখান থেকে আমরা 100-তে উন্নীত করব। তবে নির্বাচন পদ্ধতি হবে আগের মতো, যেভাবে আসনের অনুপাত হয় সেভাবে। এই বিষয়টা এখানে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়নি বললেই চলে। কেউ এই নারী আসনগুলো চায় ভোটের অনুপাতে, কেউ চায় সরাসরি নির্বাচন হোক, কেউ চায় ঘূর্ণায়মান পদ্ধতিতে হোক, কেউ চায় যে ডিলিমিটেটেড করে 400 আসনের মধ্যে সেটা আসন নির্ধারিত করে হোক। কিন্তু আমরা সব কিছু বিবেচনায় এবং হাউজের আলোচনায় আমরা একটা নতুন প্রস্তাব দিয়েছি যে আমরা ডাইরেক্ট ইলেকশনের একটা বিধান এইবার থেকে প্রচলন করতে চাই, যেহেতু আমাদের দেশের নারী সমাজের চাহিদা এরকম আছে। তবে সেটা এক্সপেরিমেন্ট করে গ্রাজুয়ালি যেতে, বিদ্যমান সংবিধানের অ্যামেন্ডমেন্ট হওয়ার আগেই আসন্ন পার্লামেন্ট নির্বাচন আমরা বলেছি আমরা স্বতঃপ্রণোদিত হয়ে আমরা একটা জেস্টার হিসেবে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি এখনই আমরা 5% সরাসরি নির্বাচনের জন্য আমরা নারীদের মনোনয়ন দেব। কোথায়? বিদ্যমান 300 আসনের মধ্যে, এবং 50টা রিজার্ভ আসন থাকবে, এটা এর বাইরে। তার পরবর্তী নির্বাচনটা হবে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট গৃহীত হওয়ার পর। সেখানে আমরা বলেছি যে সেই সংসদ 10% বিধান রাখবে নারীদের জন্য সরাসরি নির্বাচন করার। তাহলে 30টা আসে 300 আসনের মধ্যে, তাহলে ওই 50টা সহ এই 30টা সহ 80টা আসন হয়। এইভাবে ক্রমান্বয়ে নারীদের অগ্রগতি বিবেচনা করে তারপরে ভবিষ্যতে একসময় 100 আসনে উন্নীত হবে, এবং সেগুলো সব সরাসরি নির্বাচনের জন্য তখন প্রযোজ্য হবে। তখন হয়তো আমাদের নারীদের জন্য আসন সংকুলানের জন্য হয়তো পার্লামেন্টের আসন সংখ্যা বাড়াতে হতে পারে। সেটা তখনকার পার্লামেন্ট দেখবে যে টোটাল আসনটা কয়টা হবে। এটা আমাদের প্রস্তাব। কিন্তু হাউজে যেভাবে আজকে ঐক্যমত্য কমিশনের সর্বশেষ লিখিত প্রস্তাব আসছে, সেখানে অনেকেরই রিজার্ভেশন আছে। সেই দলগুলো নিশ্চয়ই আপনারা জানবেন, আমি কারো কোনো দলের কথা বলবো না। অনেকের রিজার্ভেশন আছে, তারা হয়তো নোট অফ ডিসেন্ট দিয়ে 2-1টা পয়েন্টে একমত হতেও পারে, নাও হতে পারে। বাট আওয়ার পজিশন ইজ ক্লিয়ার। আমরা চাই নারী আসন 100-তে উন্নীত হোক, পর্যায়ক্রমে হোক বা এখনই হোক, সরাসরি এখনই আমরা 50 সংরক্ষিত আসন প্লাস আরও 50টা দিয়ে 100 করতে চাই। যেহেতু নির্বাচন কিভাবে হবে নারী আসনে সেটা নিয়ে বিতর্ক আছে, সেজন্য আমরা বলেছি যে আমরা সরাসরি নির্বাচনের বিধানটা এখন থেকে চালু করতে চাই 5% দিয়ে এই পার্লামেন্টের ইলেকশনে। যেহেতু এখন সংবিধান সংশোধন হয়নি, এখনই আমরা আমাদের একটা গুড উইল হিসেবে, জেস্টার হিসেবে আমরা সেটা অফার করেছি, এবং সেটা হাউজে অ্যাকসেপ্টেড হয়েছে। আর এরপরে পার্লামেন্টে যখন সংবিধান সংশোধন হবে 10%, তখন আমরা এটা প্রস্তাব করেছি। তাইলে 300 আসনের মধ্যে 30টা হয়, 50 + 3 80 হয়, এইভাবে গ্রাজুয়ালি 100 উন্নীত। এই হচ্ছে আমাদের প্রস্তাব। আমরা জাতির কাছে সেটা আপনাদের মাধ্যমে জানাতে চাই। ধন্যবাদ।